নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা চূড়ামণি উপাখ্যান। ঘোড়ার পিঠে চেপে তারা আসে শেষ রাত্রিরের দিকে। কোথা থেকে আসে আবার কোথায় চলে যায় তা কেউ জানে না। ঘোড়াগুলো ছোট হলেও দারুণ তেজি। চৈত্র মাসের ঝড়ের মতন হঠাৎ শোনা যায় তাদের আগমন শব্দ। কিছুই সামাল দেবার সময় পাওয়া যায় না, অথবা উধাও হয়ে যায় চোখের নিমেষে। সংখ্যায় তারা জনা ছয়েকের বেশি নয়, যদিও বাড়ি ঘেরাও করার পর তারা এমনভাবে ছোটাছুটি করে যেন সব দিকেই কেউ না কেউ আছে। এক একজনকে মনে হয় অনেকজন। তবে প্রত্যক্ষদর্শীরা ঘোড়াগুলো গুনেছে। এমন নয় যে তারা শুধু অমাবস্যার রাত্রে মিশমিশে অন্ধকারের মধ্যে লুকিয়ে লুকিয়ে আসে। গত কোজাগরী পূর্ণিমায় ফুটফুটে জ্যোৎস্নার মধ্যে তারা এসেছিল। সেদিন পীতাম্বর গড়াইয়ের বাড়িতে লক্ষ্মী পুজো। সারা দিন তুমুল ধুমধাম। সন্ধেবেলা কীর্তন গানের আসর বসেছিল। রাত্রিরে আত্মীয় কুটুমরা পাত পেরে খেয়েছে। সবাই বাড়ি ফেরেনি, থেকেও গেছে কয়েকজন। সব কাজকর্ম মিটিয়ে হ্যাজাক নেবাতে নেবাতে প্রায় একটা। ওরা এলো তার প্রায় 2 ঘন্টা পরে। শেষ রাতের ঘুম বড় গাঢ় হয়। চোখ মেললেও সহজে চৈতন্য আসে না। কি হয়েছে বুঝতে না বুঝতেই সব শেষ। উঠানে খাটিয়া পেতে শুয়েছিল মোংলা। সে নাকি প্রথম থেকে সব দেখেছে। এবারে ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে আগে আগেই। একটা কম্বল চাপা দিয়ে শুয়েছিল মোংলা। কপাকপ কপাকপ ঘোড়ার পায়ের শব্দ শুনে তার ঘুম ভাঙলেও সে ভেবেছিল বুঝি ঘুঁটিয়ারি। শরীফে ঘোড়দৌড়ের স্বপ্ন দেখেছে। তারপর সেই আওয়াজ একেবারে তার ঘাড়ের ওপর এসে পড়তেই সে ধড়মড় করে উঠে বসল। কিন্তু খাটিয়া থেকে নামবারও সময় পেল না। একটা বিকট কালো মূর্তি দাঁড়ালো তার বুকের ওপর এক পা চাপিয়ে। সে পা জগদ্দল পাথরের মতন ভারী। তার ওপর মোংলার নাকের ডগার কাছে তরোয়াল। মোংলার বর্ণনা মিথ্যে বলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ তার কপালে রয়েছে তরোয়ালের খোঁচার ঘা। ডাকাতরা যাওয়ার সময় তার এক চোখের ওপর চাবুক মেরে গিয়েছিল। তারপর থেকে সে আর বাঁ চোখটা খুলতে পারে না। তবু সেই অবস্থার মধ্যেই মোংলা অনেক কিছু দেখেছিল। পীতাম্বর গোড়াইয়ের বাড়ি মোটে মেটে বাড়ি, তাহলেও 2 মহলা। ডাকাতরা সে বাড়ির অন্ধি সন্ধি সব আগে থেকেই জানে। তারা অন্য কোনো ঘরে খোঁজাখুঁজি করেনি। তাদের মধ্যে 2 জন সোজা পীতাম্বরের ঘরের সামনে গিয়ে 2 লাথিতে দরজা ভেঙেছে। পীতাম্বরের চুলের মুঠি ধরে খাট থেকে নামিয়ে তাকে শেষ করেছে এক কোপে। তারপর এক ঝটকায় বিছানা থেকে তোশকটা তুলে নিয়েছে। তারা জানতো পীতাম্বরের সব টাকায় তোশকের মধ্যে সেলাই করা। পীতাম্বরের ঘরে যখন এইসব কাণ্ড চলেছিল, তার মধ্যেই মোংলা শুনতে পাচ্ছিল জল ছিটানোর শব্দ। কে যেন সারা বাড়িতে গোবর ছড়া দিচ্ছে। আসলে জলও নয় আর গোবর ছড়াও নয়। ডাকাতদের একজন কেরোসিন ছিটিয়ে দিচ্ছিল। চটপট কাজ হাসিল হতেই আগুন লাগিয়ে দিল। গোটা বাড়ি জ্বলে উঠল একসঙ্গে। এইরকম করে ওরা যাওয়ার সময় আগুন জ্বালিয়ে দিয়ে যায়। তাই কেউ আর তাদের পিছু ধাওয়া করতে পারে না। সবাই তখন প্রাণ বাঁচাতে ব্যস্ত। কেমন চেহারা ওই ডাকাতদের! মোংলার বর্ণনায় তাদের সকলেরই কুচকুচে কালো পোশাক, মুখও কালো কাপড়ে ঢাকা। তাই তাদের সকলকে দেখতে একই রকম। তাদের বয়স বোঝা যায় না। মোংলার মতে তারা শয়তানের জীব। অনেকে এটা বিশ্বাস করে, কারণ খোলশেখালির রতুবাবু এ ডাকাতদের দিকে বন্দুক চালিয়েছিলেন বলে শোনা যায়। রতুবাবুর বন্দুকের জোর আছে, কিন্তু তিনি একবার একটা বাঘ মেরেছিলেন। ধান লুটের সময় 2টি মানুষও মেরেছিলেন, কিন্তু তাদের গুলিতে ওই ডাকাতদের গায়ে আঁচড়ও লাগেনি।
তাদের ঘোড়াগুলোও জখম হয়নি। এক পক্ষকাল পরে তারা ফিরে এসে রতুবাবুর বাড়ি জ্বালিয়ে তার গলা কেটে দিয়ে যায়। ওরা যে শুধু ধনবান লোকেদের বাড়িতেই টাকা লুট করতে আসে তাও কিন্তু নয়। হারুন শেখ মানুষটাও তেজি, কিন্তু তার ধনসম্পদ তো বিশেষ ছিল না। সেই হারুন শেখের বাড়িতেও এক রাত্রে ডাকাত পড়ল। ঘোড়সওয়ারা হারুন শেখকে শুধু খুন করেনি, তার হৃৎপিণ্ডটাই নাকি উপড়ে নিয়ে গেছে। এমন হৃৎপিণ্ড ওপড়াবার ঘটনা আরও শোনা যায়। আবার কোনো কোনো বাড়িতে আসে, ওরা তখন যুবতী মেয়ে লুট করার জন্যে। জীবন নায়কের বাড়িতে 5 ভরি সোনা ছিল, সে খবর ডাকাতরা পাননি। সে বাড়ি থেকে জীবন নায়কের সুন্দরী বউটাকে শুধু তুলে নিয়েছে। অবশ্য সে বাড়িতেও আগুন জ্বালিয়ে যেতে ভুল করেনি। অশ্বারোহী ডাকাতদের তাণ্ডবে গোটা তল্লাটের মানুষজনের রোম খাড়া হয়ে আছে। হাট বাজারে গঞ্জে এই ডাকাতদের কথা ছাড়া আর কোনো কথা নেই। গল্পও উঠছে নানা রকম, তবে আসল ঘটনাটাই এমন নৃশংস যে তার উপর বেশি রং চড়াবার মতন কল্পনা শক্তি এদিককার মানুষদের নেই। রাত্রিবেলা দূরে কোনো গ্রামে আগুন জ্বলে উঠলেই বোঝা যায়। এইমাত্র ডাকাতরা টগবগিয়ে চলে গেল। কোথায় যায় ওরা? এই প্রশ্নের কোনো হদিশ নেই বলেই অলৌকিক কথা মনে আসে। ওরা ঘোড়া শুদ্ধ ডুব দেয় গাঙের জলে। এই নদী নালার দেশেও ঘোড়ায় চড়ে ডাকাতি? ঘোড়া কোথায় এদেশে? বড় বড় নৌকায় যারা বিদেশ থেকে ব্যবসা করতে আসে তারা এই প্রশ্ন করে। দিনের বেলা ফনফন করে ওরে নোনা বাতাস, পাতলা রোদ্দুরে দুলে দুলে উড়ে যায় বগেরি, পাখির ঝাঁক, মাছ ধরার ডিঙিগুলো রূপলি জলে ছায়ার মতো ভাসে। রাত্রিরে ওই বিভীষিকা তখন মনে হয় অলৌকিক। হ্যাঁ, এই জলকাদার দেশেও ঘোড়া আছে। এখানে জঙ্গলে বাঘ আছে, জলে আছে কামট কুমির, কিন্তু ঘোড়া এমনিই তেজি যে সাঁতারে নদী পার হয়ে যায়। কুমির কামট তাকে ছুঁতেই পারে না। জঙ্গলের বাঘ নাগাল পাওয়ার আগেই ঘোড়া জঙ্গলের পথ কাবার করে দেয়। তাই বর্ধিষ্ণু লোকেরা কেউ কেউ ঘোড়া রাখে। বনমালী ডাক্তার ঘোড়ায় চেপে রোগী দেখতে যান। তাছাড়া ঘুটিয়ারি শরীফে ঘোড়দৌড় হয়। স্কুলডাঙ্গার মাঠে সত্যিকারেই ঘোড়দৌড় প্রতি হাট বাড়ে। 10 টাকা 20 টাকার বাজি থাকে প্রতি দৌড়ে। 7-8টা ঘোড়া দৌড়ই, বেশ কিছু টাকার লেনদেনও হয়। প্রথমে সন্দেহ হয়েছিল ওই ঘোড়দৌড়ের ছেলেগুলোই বুঝি ডাকাতি শুরু করেছে, কিন্তু এই ছোঁড়াগুলো যে বড়ই বাচ্চা। এদিককার ঘোড়াও বেশ ছোট, প্রায় গাধার সঙ্গে 19-20। বয়স্ক মানুষদেরও বহন করতে পারে বটে, কিন্তু তাহলেও ছোটর গতি থাকে না। তাই ঘোড়দৌড়ের সওয়ারার সবাই পাতলা চেহারার কিশোর। যে ছোড়াটা প্রায় প্রতিবারই ফার্স্ট হয় সেই কামরুল তো অন্যান্য দিন কাজ করে বাজারের মুদিখানায়। রোগা ডিগডিগে শরীর, মুন্ডুটা বড়, মনে হয় এক চড় মারলে ঘুরে পড়ে যাবে। কিন্তু এই কামরুলই যখন ঘোড়া ছোটায়, কি তার তেজ! মাথার চুলগুলো সব খাড়া হয়ে যায়। বাতাসের বেগকেও যেন সে জয় করে নিতে পারবে। ছপটি মারতে মারতে এক এক সময় সে যেন দাঁড়িয়ে পড়ে ঘোড়ার পিঠে। কামরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বীর নাম বলরাম, কালু মিস্ত্রির ছেলে। তার সারা গায়ে পাঁচরা হলে কি হয়, গলার জোরে সে তার ঘোড়াকে খেপিয়ে ছোটায়। এই কামরুল, বলরাম, আনিসুল এরা কি ডাকাত হতে পারে? অনেকে বলা বলি করতে লাগলো। আজকাল গুঁড়ো গাড়াদেরও বিশ্বাস নেই। দিনকাল পাল্টে গেছে। এখন মায়ের পেট থেকে পড়তে না পড়তেই এরা বুলি শেখে। 10-11 বছর বয়স হতে না হতেই টাকা পয়সা চিনে যায় খুব। মুখে শোভা পায় জ্বলন্ত বিড়ি। বগলে চুল গজাবার আগেই এরা মেয়ে লোকদের দিকে নজর দিতে শুরু করে। 14 বছর বয়সেই এক একজন লায়েক হয়ে যায়। এদের চেহারা ডাকাত সুলভ না হলেও এদের সম্পর্কে সবচেয়ে বেশি সন্দেহের কারণ এদের অশ্বশক্তি। এমন জোরে ঘোড়া ছোটাতে তো আর কেউ পারে নাই তল্লাটে। স্কুল মাস্টার মধু নস্কর জনসাধারণের প্রতিনিধি হয়ে
থানা পুলিশের কাছে আর্জি জানালেন এই ছোঁড়াগুলোর বিরুদ্ধে। ঘুটিয়ারি শরীফের ঘোড়দৌড়ে প্রতি হাটবারে অনেক চাষি তাদের রক্তজল করা পরিশ্রমের টাকা জলাঞ্জলি দেয়। লাভের টাকা যায় ঘোড়ার মালিকদের ঘরে। যে ছোড়াগুলো ঘোড়া ছোটায় তারা প্রায় মাত্র 10 টাকা করে পায়। তবু ওই ছোঁড়াগুলোর উপরেই মধু নস্করের রাগ বেশি। এক হাটবারে পুলিশ এসে ঘোড়দৌড়ের মাঝপথে থামিয়ে কামরুল, বলরাম, কাদের, এককরি, আনিসুল সবাইকে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেল। যারা ঘোড়দৌড়ের বাজি খেলতে এসেছে তারা অসন্তুষ্ট হলো খুব। ডাকাতির কথা তখন তাদের মনেই নেই। যেন মধু নস্কর আর তার জনসাধারণকে উপহাস করার জন্য সেই রাত্রেই ডাকাত পড়ল মধু নস্করের কাকা যাদব নস্করের বাড়িতে। গভীর রাত্রে সেই রকমই ঘোড়া ছুটিয়ে এলো 6 জন ডাকাত। যাদব নস্করের ধানের গোলায় আগুন লাগিয়ে দুজনকে খুন করে একেবারে সর্বনাশ করে দিয়ে গেল। যাদব নস্করের সদ্য বিধবা সাপসাপন্ত করতে লাগলো মধু নস্করকে। এই অঞ্চলে থানা পুলিশের ওপর মানুষের ভরসা নেই। খুন, জখম, ডাকাতি লেগেই আছে। পুলিশকে খবর দিলেও গা করে না। যদি বা কখনো পুলিশ এসে আস্তানা গাড়ে গ্রামের সবচেয়ে বর্ধিষ্ণু গৃহস্থের বাড়িতে। পেট পুড়ে খাওয়া দাবার পর দারোগা সাহেব হাই তুলতে থাকেন। লোকজনের অভিযোগ শুনতে শুনতে তার চোখ টেনে আসে ঘুমে। কেউ কেউ বলে ওই পুলিশও যা আর ডাকাতও তা। রূপকথার গল্পে যেমন থাকে দিনের বেলা যে 5 রানী, রাত্রিবেলা সেই রাক্ষসী, সেই রকম দিনের বেলায় যারা পুলিশ, রাত্রিরে তারাই ডাকাত। যে রক্ষক সেই ভক্ষক বলে একটা কথা আছে না, ঠিক সেই রকম। তেঁতুলছড়ি গ্রামে এখনো ডাকাত পড়েনি। আশেপাশের কোনো গ্রামে প্রায় বাদ যায়নি। সবাই ভাবে এবারে তেঁতুলছড়ির পালা। কবে আসবে কবে আসবে এই ত্রাস। এই গ্রামের মানুষ রাতের পর রাত জেগে কাটায়, যদিও জানে রাত জেগে পাহারা দিয়েও লাভ নেই। ওই ডাকাতদের রোখার সাধ্য তাদের নেই। এক বাড়িতে ডাকাত পড়লে অন্য বাড়ির কেউ ছুটে আসবে না। সাধ করে কি কেউ নিজের প্রাণটা খোয়াতে চাইবে? তেঁতুলছড়িতে অবশ্য সেরকম ধনবান কেউ নেই। প্রায় সবাই চাষাভুষো, আর কয়েক ঘর জেলে তাঁতি। রতনমণি ঘোষের বাবা গোয়ালা ছিল। এখন ওরা নিজেদের কায়স্থ বলে পরিচয় দেয়। ওরা জমি জমা কিছু বেশি, আবার ও বাড়িতে পোষ্যও অনেক। কিছু জমা ধান চাল থাকলেও টাকা পয়সা সোনা দানা বিশেষ কিছু নেই। 6 জন ডাকাতের এক রাত্রিরের খরচা তা পোষাবে না। কিন্তু টাকা পয়সা পাবার আশা না থাকলেও তো ওরা আসে। এমনি এমনি এসে বাড়ি জ্বালিয়ে দেয়, মানুষ খুন করে। তাতে সন্দেহ হয় ওরা বুঝি আসল ডাকাত নয়, ভাড়ায় ডাকাতি খাটে। এই কারুর ওপর কারুর রাগ আছে, অমনি হয়তো কিছু টাকা খরচ করে লেলিয়ে দেওয়া হলো ডাকাত। ওই হারুন শেখের বেলাতেই পাকা হয় সন্দেহটা। টাকার জোর ছিল না তার মোটেই, কিন্তু হিম্মতের জোর ছিল। কারুকে সে ছেড়ে কথা কইতো না। রামলাল ব্যাপারীকেও সে মুখের ওপর তুড়ে দিয়েছিল। ডাকাতরা এসে তাকে কচু কাটা করে গেল। নিশ্চয়ই অন্য কারুর প্ররোচনায়। তেঁতুলছড়ি গ্রামে অবশ্য সেরকম তেজি মানুষও কেউ নেই। তা বলে কি আর পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া হয় না, কিংবা ভাই ভাইকে মারতে দা উঁচিয়ে তেড়ে যায় না? কিন্তু ওই বাপ মা তুলে গালমন্দ কিংবা তেড়ে যাওয়া পর্যন্তই। তার চেয়ে বড় কোনো ঘটনা ঘটেনি অনেকদিন এখানে। তবু তো ভয় যায় না। নিজের অজ্ঞাতেই কে ভিন গায়ের কার চক্ষুশূল হয়ে বসে আছে তার কি ঠিক আছে? তাছাড়া 2-5টি স্বাস্থ্যবতী কন্যা বা বউ তো রয়েছেই এই গ্রামে। সে তো কম বিপদের কথা নয়। বাড়িতে এমন রমণী থাকা আর হরিণ পুষে রাখা তো একই কথা। সন্ধে হলেই ভয়ে গা ছমছম করে। গরম ভাতের গ্রাস মুখে তুলতেও সুখ আসে না। কারোর সঙ্গে কারোর কথা বলতেও ইচ্ছে করে না। ছোট কোনো বাচ্চা চেঁচিয়ে কেঁদে উঠলে বড়রা রেগে যায়, তারা বাচ্চাটাকে থাবড়া মারে। ইদানিং আর এদিকে বাঘের উপদ্রব নেই। বুড়ো বুড়িদের মুখে শোনা বাঘের গল্প এখন পানসে লাগে।
বাঘ তো ঘরে এসে আগুন জ্বালিয়ে দিয়ে যেত না। কেউ কেউ ভাবে ডাকাতরা একবার এসে পড়লে বাঁচি, রোজ রোজ এই ঘাড় শক্ত করে থাকা আর সহ্য হয় না। ডাকাতরা এলে একখানা দুখানা বাড়ি পোড়াবে, 2-4 জনকে মারবে বড় জোর, তারপর তো অন্য সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। মেয়েদের বাড়ির বাইরে যাওয়া একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে, কিন্তু মেয়েরা তা শোনে না। কাজে কর্মে তাদের মাঠে যেতে হয়, দোকানে যেতে হয়, সন্ধ্যের পর একবার নদীর ধারে না গেলে তো চলবেই না। নদীর ওপরে একটা বাঁশের সাঁকো, সে সাঁকো পার হয়ে ওপারের গ্রামে গেলে পাওয়া যায় মিষ্টি জলের পুকুর। ওই পুকুরের জল ছাড়া নাকি ডাল রাঁধা যায় না। ওই গ্রামে আছে বড় মুদির দোকান, সেখানে পাওয়া যায় সর্ষের তেল। সেই গ্রাম পেরিয়ে তার পরের গ্রামে শুক্রবারের হাট। সন্ধ্যের পর নদীর ধারে গ্রামের স্ত্রীলোকেরা সার বেঁধে বসে, তখন পুরুষ মানুষদের এদিকে আসা নিষেধ। তবু একদিন প্রথম প্রহরের জ্যোৎস্নায় ওই সাঁকোর ওপর দাঁড়িয়েছিল মল্ল পাইকারের ছেলে শ্রীধর। কেষ্ট ঠাকুরের মতন সে বাঁশি বাজায়। সেই শ্রীধর তেঁতুলঝড়ি গ্রামের বাতাসিকে একলা পেয়ে কুপ্রস্তাব দিল। বাতাসি তো আর শ্রী রাধিকের মতো আলুথালু নয়, আর ঢলানিও নয়, বড় তেজি মেয়ে সে। জঙ্গল থেকে সে মস্ত বড় কাঠের বোঝা মাথায় করে আনে। একবার সে জ্বলন্ত চেলা কাঠ দিয়ে একটা গোখরো সাপ পিটিয়ে মেরেছে। বংশীবাদক শ্রীধর যখন বাতাসির হাত চেপে ধরতে গেল, তখন বাতাসি তাকে ঠেলে ফেলে দিল জলে। তারপর তার কি হি হি হাসি, সেই হাসি যেন মাছরাঙা পাখির ডাক। এই ঘটনায় তেঁতুলছড়ি গ্রামে আরো জাঁকিয়ে বসলো ভয়। বাতাসে কাজটা বড় মন্দ করেছে, এখন শ্রীধর রাগের চোটে যদি ডাকাত লেলিয়ে দেয়। এতদিনে সবার খেয়াল হলো যে কাঠকুডুনি বাতাসের শরীরে একটা জেল্লা আছে। অল্প বয়সে বিধবা হয়েছে সে, তার নিজের স্বাদ আহ্লাদ থাকতে পারে না, কিন্তু তাকে দেখে দুষ্ট প্রকৃতির লোকেদের স্বাদ আহ্লাদ তো জাগতেই পারে। যারা বাতাসের দিকে আগে ভালো করে তাকিয়েই দেখেনি, এখন দেখতে শুরু করলো। কেউ কেউ অবশ্য বলল, না না, শ্রীধর অমন মানুষই নয়, সে একটু তরলমতি হতে পারে, কিন্তু চোর ডাকাতের সঙ্গে তার কোনো সংস্রব্য নেই। তবু ভয়ের কাঁটা তো খচখচ করে। শ্রীধর না বলুক, অন্য কেউ তো রটিয়ে দিতে পারে যে তেঁতুলঝড়ি গ্রামে আছে বাতাসের মতন এক আগুনের ঢেলা। আগুনের টানেই তো আগুন আসে। তেঁতুলছড়ি গ্রামের প্রবীণরা সলা পরামর্শ করতে বসে অশোকতলায়। কারোর কারোর হাতে হুঁকো, কয়েকজনের হাতে বিড়ি। অনেক তামাক পুড়ে যায়, কোনো বুদ্ধি আসে না। কেউ কেউ বলে, বাতাসিকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিলে কেমন হয়? কাঠ কুড়োনোই যার জীবিকা, সে তো যে কোনো গ্রামেই থাকতে পারে। সাঁকোর ওপারে শ্রীধরদের গ্রামেই গিয়ে থাকুক, তারপর বাতাসিকে শ্রীধর খাবে না ডাকাতরা খাবে সে তারা বুঝবে। তেঁতুলছড়ি গ্রামের লোক তো বাঁচবে। কথাটা অনেকের মনোপুত হয়, কিন্তু কে যে বাতাসে বা তার মাকে এই কথাটা বলবে তা ঠিক হয় না। সকলেরই বুকের মধ্যে থাকে একই সঙ্গে গরম আর ঠান্ডা। যার মনে হয় যে বাতাসিটাকে তাড়াতে পারলে শান্তি, সেই আবার ভাবে যতদিন আছে থাক না, তবু তো পাছা ভারী, মেয়েটিকে 2 চোখ ভরে দেখেও তো খানিকটা আরাম পাওয়া যায়। বাতাসের মায়ের নাম তুলসী হলেও লোকে তাকে আড়ালে বলে কাঁদুনি, কারণ তার গলার আওয়াজটা খোনা খোনা। মা আর মেয়ে এই দুজনেরই সংসার, দুজনেই বাল্য বিধবা। গ্রাম প্রধানদের প্রস্তাবটা ক্রমে বাতাসের মায়ের কানে আসে। এক সন্ধেবেলা অশোকতলায় গিয়ে কাঁদুনি এক দঙ্গল পুরুষ মানুষের সামনে কপাল চাপড়ে ডুকরে কেঁদে উঠে বলে, হায় রে, এই গ্রামে কি পুরুষ মানুষ নেই? বেনিমুখরা আমাদের তাড়িয়ে দিতে চায়। আমরা কারোর সাথে পাঁচে নেই, দিন আনি দিন খাই, ভিটে মাটি থেকে উচ্ছেদ করবে আমাদের। আর যদি থাকতো চূড়ামণি, আর যদি থাকতো চূড়ামণি। চূড়ামণি নামটা শুনেই থেমে যায় গুঞ্জন। কেউ আর বিড়ি টানে না। যার হাতে হুঁকো সে গুড়ুক টানতে ভুলে যায়। এ ওর মুখের দিকে তাকায়,
চূড়ামণি নামটায় যেন একটা জাদু আছে। অশোকতলায় যারা জমায়েত হয়েছে তারা অনেকেই চূড়ামণিকে চোখে দেখেনি, কিংবা অল্প বয়সে দেখলেও এখন আর স্মরণে নেই, কিন্তু সকলেরই চূড়ামণির কথা মনে আছে। তার নাম শুনলেই রোমাঞ্চ হয়। শুধু এই তেঁতুলছড়ি গ্রাম নয়, আশেপাশের 5-10খানা গ্রামের নয়নমণি ছিল এই চূড়ামণি। যেমন ছিল তার হাসি মাখা সুন্দর মুখ, তেমনই ছিল তার লোহার মতো বুকের পাটা। সংসারে আর কেউ ছিল না তার। যে কোনো লোকের বিপদ আপদের কথা শুনলে সে দৌড়ে গিয়ে বুক পেতে দিত। একবার এই গ্রামের একটি শিশুকে কুমিরে টেনে নিয়ে যাচ্ছিল। চূড়ামণি জলে ঝাঁপিয়ে পড়ে কুমিরের সঙ্গে লড়াই করে সেই শিশুটিকে উদ্ধার করে। কুমিরটাকে ছিঁড়ে দুভাগ করে দিয়েছিল সে। এই কাহিনীর কতটা সত্য আর কতটা কল্পনায় রঙিন তা এখনো জানার উপায় নেই। এখন নদীটিকে দেখলে বিশ্বাস করাই শক্ত যে কোনোদিন ওখানে কুমির আসা সম্ভব ছিল। তবু লোকে চূড়ামণির ওই বীরত্বের কথা বিশ্বাস করে। আরো অনেক কথা রটেছে তার নামে। সে নাকি একবার শুধু কয়েকটা ধমক দিয়ে বাঘ তাড়িয়ে দিয়েছিল। এক খুনে ডাকাতের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে চূড়ামণি তার চুল ধরে এমন টান দিয়েছিল যে সেই মুহূর্তে ডাকাতটি ন্যাড়া। সারা জীবনে আর তার মাথায় চুল গজায়নি। নিশ্চয়ই অনেক গুণ ছিল চূড়ামণির, নইলে তার নামেই বা এত সব কথা রটবে কেন? যখন পূর্ণ যৌবন বয়স, তখন হঠাৎ একদিন চূড়ামণি এই গ্রাম ছেড়ে চলে যায় চিরতরে। কেন যে সে গেল, কোথায় গেল, কেউ তা জানে না। তার অনুপস্থিতিতে তার সম্পর্কে জনশ্রুতি আরো বাড়তে থাকে। যে কেউ বিপদে পড়লেই কপাল চাপড়ে বলে, আজ যদি চূড়ামণি থাকতো তাহলে আর দুঃখটি ছিল না। এসব 20-25 বছর আগেকার কথা। অনেকদিন পর বাতাসির মা কাঁদুনির মুখে শোনা গেল সেই খেদ বাক্য। অমনি সকলের মনে পড়ে গেল। এরপর কয়েকদিন ঘোরসাওয়ার ডাকাতদের কথা উঠলেই কেউ না কেউ বলে ওঠে, হায় রে, আজ যদি চূড়ামণি থাকতো। দুর্দমনীয় ডাকাতদের একমাত্র প্রতিপক্ষ সেই অতীতের চূড়ামণি। নতুন করে চূড়ামণির কীর্তি কাহিনীর কথা মুখে মুখে ছড়ায়। অল্প বয়সীরা রোমাঞ্চিত হয়ে শোনে। সবাই ভাবে চূড়ামণি থাকলে সব মুশকিল আসান হয়ে যেত। সে নেই, তাই এত দুর্দশা। ডাকাতগুলো এসে কবে যে কার গলা কাটবে তার ঠিক নেই। এর মধ্যেই একদিন অন্য গ্রামে আর একবার ডাকাতির খবর এলো। অর্থাৎ তারা থেমে নেই। তেঁতুলছড়ি গ্রামে তারা একদিন আসবেই। পাশের গ্রামে শ্রীধরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি তবে ওই ডাকাতদের সন্ধানে গেছে? শীতের রাতে বাতাসি তাকে ঠেলে জলে ফেলে দিয়েছিল। সে অপমানের প্রতিশোধ সে নেবে। বাতাসির অবশ্য বিশেষ ভয় ডর নেই। সন্ধে গাঢ় হলে নদীর ধার থেকে অন্য স্ত্রীলোকেরা চলে এলেও সে একা একা দাঁড়িয়ে থাকে শাঁকের ধারে। জ্যোৎস্নায় ধু ধু করে ওপারের মাঠ। দূরের তালগাছগুলোকে মনে হয় সারি সারি ঠুটো জগন্নাথ। বাতাসে মিশে থাকে ভীতু মানুষের নিঃশ্বাস। বাতাসে তাকিয়ে থাকে শূন্যের দিকে। সে যেন হঠাৎ কল্পনার চোখে দেখতে পায় চূড়ামণিকে। সেই এক রূপবান যুবক, পরের দুঃখে যার পাথরের মতন বুকখানা কাতর। সে মাঠ ঘাট জঙ্গল পেরিয়ে আসছে। সে বাতাসির পাশে এসে দাঁড়িয়ে বলবে, আমি তো আছি, তোমার ভয় কি? যারা অল্প বয়সে চলে যায় তাদের বয়স বাড়ে না। কিছুদিন ধরে চূড়ামণির কাহিনী খুব চলবার পর ছিরু বৈরাগী একটা নতুন কথা শোনালো। চূড়ামণি ঠাকুর মারা যায়নি গো, নিরুদ্দেশেও যায়নি। কয়েক মাস আগে ছিরু বৈরাগী তাকে দেখেছে পিয়ালি নদীর বাঁকে কানা ফকিরের আখড়ায়। অবশ্য তাকে এখন চেনাই যায় না। সে এখন বুড়ো, নেশাখর, আত্মবিস্মৃত, সবসময় কাঁদে। চূড়ামণি ঠাকুর এখনো শুধু নিজের নামটা শুনলেই জেগে ওঠে। ছিরু বৈরাগীর কথা শুনে সকলের মনে আঘাত লাগে। আবার কেউ পুরোপুরি অবিশ্বাসও করতে পারে না।
ভিক্ষে করতে করতে চিরবৈরাগী দেশে বিদেশে চলে যায়। সে ক্যানিং, মোল্লাখালী, মুর্শিদাবাদ, যশোর এসব দূর দেশের গল্প বলে। এককালের চূড়ামণি দাস এখন চূড়ামণি ঠাকুর হয়ে গেছে, এটা শুনেও কেউ আপত্তি জানায় না। পিয়ালী নদী তো বেশি দূরে নয়। সে নদীর যতগুলো বাঁকই থাক, শেষ পর্যন্ত পৌঁছাতে এক বেলাও লাগবে না। গ্রামের কয়েকটি অল্পবয়সী ছেলে কানা ফকিরের আখড়া খুঁজে বার করবার জন্য বেরিয়ে পড়তে চায়। তাই শুনে বাতাসি বলল, আমিও যাব, আমিও যাব। কানা ফকিরের যে চক্ষুটি ভালো, সেই চক্ষুটি যেন বেশি জল জ্বলে। মাথা ভর্তি চুলে জঙ্গলে উকুনের বাসা। মাঝে মাঝে সে ঘ্যাস ঘ্যাস করে মাথা চুলকোয়। খিদে পেলে সে খায়, কিন্তু আঁচায় না। অর্ধেক খাবার লেগে থাকে দাড়ি গোঁফে। চরস গাঁজায়, নেশায় সে সারা দিনই প্রায় বোম হয়ে থাকে। যখন একটু মাথা পরিষ্কার হয়, তখন সে উড়ুতে চাপড় মেরে গান ধরে। তার বেশিরভাগ গানই তার নিজের রচিত নয়, লালন ফকিরের। এক দঙ্গল চেলা জুটেছে তার। তাদেরকে হিন্দু কে মুসলমান বোঝার কোনো উপায় নেই। সকলের মুখে ওই এক গান। চরস গাঁজার দিকে চেলাদের টান বেশি ছাড়া কম নয়। দিন রাত তারা নেশার ঘোরে, গানের ঘোরে মহানন্দে আছে। বাতাসে আর তার দলবল সেই কানা ফকিরের আখড়ায় এসে পৌঁছলো সন্ধ্যের ঝোঁকে। তারা যে কয়েকজন নতুন মানুষ এসে দাঁড়ালো, তাতে কারোরই কোনো হুঁশ বোধ নেই। জায়গাটা ধোঁয়ায় ধোঁয়াক্কার। তার মধ্যেই চলেছে চেঁচামেচির সঙ্গীত। একবার গান শেষ হবার পর কানা ফকির যখন আবার ছিলিম সাজতে বসল, চেলারা ব্যগ্রভাবে তাকিয়ে রইল তার দিকে। সেই সময় এক অপেক্ষাকৃত তরুণ সুপুরুষ চেলার পায়ে বাতাসি আর তার সঙ্গীরা ঝাঁপিয়ে পড়ে বলল, চূড়ামণি ঠাকুর, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। যেন পায়ে আগুনের ছ্যাঁকা লেগেছে। এইভাবে আঁতকে উঠে সেই চেলাটি বলল, আরে আরে আরে, এ কি উৎপাত! আমি আমি কে কে তোমরা কে? চূড়ামণি ঠাকুর কে? কেউই না। তুমি ওই তুমি ওই সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল। বাতাসিরা ভ্যাবাচাকা খেয়ে গেল। কানা ফকির তার জলজলে এক চক্ষু দিয়ে বাতাসিকে নেক নজরে লক্ষ্য করে গেয়ে উঠল, তুমি কে বাছা? কার খোঁজে এসেছো? বাতাসে হাত জোর করে ভক্তি ভরে বলল, বাবা, আমরা তেঁতুলছড়ি গ্রামের মানুষ। আমাদের বড় বিপদ। আমরা এসেছি চূড়ামণি ঠাকুরের খোঁজে। শুনেছি তিনি আপনার ছিড়িপাদ্য পদে আশ্রয় নিয়েছেন। তখন মাটিতে উপুর হয়ে শুয়ে থাকা প্রায় অচেতন একজন চেলা মাথা তুলে জড়ানো গলায় বললে, কে রে? কে রে? কে আমার নাম ধরে কথা বলে? তুমি ওই তুমি ওই কানা ফকির বলল, তোমরা চূড়ামণির খোঁজে এসেছো? ওই তো চূড়ামণি। এখানে তোমাদের কোনো ডর নেই। যা প্রাণে চাই খুলে বলো। কানা ফকির যার দিকে আঙুল দেখালেন, সেই লোকটির বয়স 60-এর কাছাকাছি। মাথার অর্ধেক চুল পাকা। একদা বলবান শরীরটি এখন দড়ির মতন পাকানো। শিরাগুলি স্পষ্ট দেখা যায়। চোখ দুটি পাকা করমচার মতন লাল। বাতাসের সঙ্গে যারা এসেছে, তাদের ভক্তি চটে গেছে এরই মধ্যে। তারা ভাবল তারা ভুল জায়গায় এসেছে, কিংবা ওই মরকট্টে বুড়োটা যদি চূড়ামণি হয়, তবে তার খুঁড়ে খুঁড়ে দণ্ডবৎ। দরকার নেই। ওই ঝামেলাটিকে গ্রামে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদের একজন আর সকলকে বলল, চল রে চল, এখনো হাঁটা শুরু করলে লোকালয়ে ফিরতে পারবো। কানা ফকিরের কিন্তু কৌতূহল জন্মেছে। তিনি বাতাসির মুখ থেকে দৃষ্টি না ফিরিয়ে বললেন, জয় রাধেশ্যাম, জয় সত্যপীর, তুমি ওই। এবারে খুলে বলল, বলো তো বাছা, তোমার বৃত্তান্তখানি কি? বাতাসি তখন সব কথা সাত কাহন করে সবিস্তারে শোনালো। তাই শুনে কানা ফকির দয়ার্দ্র কণ্ঠে বলল,
ওরে চূড়ামণি, তুই অবোধমণি হয়ে আছিস। তোর গ্রামের মানুষের মাথায় বিপদের খাড়া, তুই গিয়ে তাদের পাশে দাঁড়া। সায়ের কৃপা হলে তুই আবার ফিরে আসবি। দড়ি পাকানো চেহারার বুড়োটি এই আদেশ শুনে কাঁদতে শুরু করে দিল ভেউ ভেউ করে। কানা ফকির তার দিকে ছিলিম এগিয়ে দিয়ে বললেন, লে বেটা, 2-3 টান দে, তারপর সুস্থ হয়ে সব কথা বুঝে দেখ। আহারে, এরা এসেছে কত দূর থেকে তোর নিয়তি ধরে টান দিতে। এই নারীটির বদন যেন ছাই বর্ণ হয়ে গেছে। এদের সাথে না যাস যদি, তবে তোর মুক্তি হবে না রে। ছিলিমে কয়েক টান দিয়ে সেই দড়ি পাকানো চেহারার লোকটি অনেকটা তাজা হয়ে বলল, বাবা, তুমি সব পারো। এরা যা চায় তুমি স্বাদ মিটিয়ে দাও না। এই বুড়োটাকে নিয়ে টানাটানি কেন? আরো কিছুক্ষণ কথা কাটাকাটির পর কানা ফকিরের চরম আদেশ হলো এই যে দড়ি পাকানো চেহারার চূড়ামণিকে যেতেই হবে তেঁতুলছড়ি গ্রামে। বাতাসিকে তিনি বললেন, যাওয়ার পথে ওরা যেন চূড়ামণিকে কোনো পুকুরের পানিতে চুবিয়ে নিয়ে যায়, তাতে ওর জ্ঞান ফিরবে। বাতাসি আর তার দলবল অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও নিয়ে চলল চূড়ামণিকে। এ বুড়োকে গ্রামে নিয়ে গিয়ে কি উপকার হবে? তাও সে নিজে চলতে পারে না, ধরে ধরে নিয়ে যেতে হয়। মাঝে মাঝে হোঁটচ খেয়ে পড়ে, একবার চেঁচিয়ে ওঠে, বড় তৃষ্ণা, জল দে, জল। গুরু, তুমি আমায় পাঠাচ্ছ আমাকে কোথায়? তুমি তুমি ওই। খানিক দূরে যাওয়ার পর পথের পাশে দেখা গেল এক পুষ্করিণী। কানা ফকিরের কথা মতন বাতাসিরা বুড়োটাকে সেখানে ঠেলে ফেলে দেওয়ার উদ্যোগ করেছে। তার আগে সে ছুটে গিয়ে পুকুরের জলে উপুড় হয়ে পড়ল। শোঁ শোঁ শব্দ হতে লাগলো এবং এক পুষ্করিণী ভর্তি জল কিছুক্ষণের মধ্যেই সে পান করে নিল চেটে পুটে। তারপর পাড়ে উঠে সে কাঁদতে লাগলো, অস্ফুটভাবে বলতে লাগলো, যে দেশে আমার ভালোবাসা নেই, যে দেশে বাসা নেই আমার। এই একই কথা বারবার বলতে লাগলো, আর ঝরতে লাগলো তার চোখের জল। সে কি কান্না! ক্রমে তার চোখের জলেই আবার প্রায় ভরে গেল সেই পুকুরটা। এই কাণ্ড দেখে বাতাসিও তার দলবলের বাক্য রহিত হয়ে গেছে। তারা আরো চমৎকৃত হলো যখন সেই বৃদ্ধ বাতাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি তুলসী না? ডাকনাম কাঁদুনি? পাশের ছেলেটিকে বলল, তুমি ভূধর না? তার পাশের ছেলেটিকে বলল, তুমি একলাস? আর তুমি মঈনুদ্দিন? একে একে প্রত্যেকের বাবা মায়ের নাম নির্ভুল বলে গেল সে। তখন আর সন্দেহ রইল না যে এই লোকটিই প্রকৃত চূড়ামণি। সে নতুনদের চেনে না, পুরনোদের চেনে। তেঁতুলছড়ি গ্রামে পৌঁছাবার আগেই আরো কিছু কাণ্ড হয়ে গেল চূড়ামণিকে নিয়ে। কয়েক পা করে হাঁটার পরই সে বসে পড়ে আর হাত পা ছড়িয়ে কেঁদে বলে, ওগো, আমায় নিয়ে যাচ্ছ কেন? ডাকাত তাড়াবার মতন শক্তি কি আমার আছে? আমি যে সর্বশান্ত হয়ে গেছি। কিন্তু বাতাসিরা তখন তাকে নিয়ে যেতে বদ্ধপরিকর। এ বুড়োকে দিয়ে ডাকাত আটকানো যাবে না ঠিকই, কিন্তু এতকালের প্রবাদ প্রসিদ্ধ চূড়ামণিকে দেখে গ্রামের মানুষ আবার তো নতুন করে গল্পের উপাদান পাবে। একটা মানুষ হারিয়ে গিয়েছিল, সে আবার ফিরে এসেছে। এরকম ঘটনা গ্রামে তো সচরাচর ঘটে না। চূড়ামণির একটা অদ্ভুত ক্ষমতা, অত তারা একটু আগে নিজের চোখেই তো দেখল। তেঁতুলছড়ি গ্রামে পৌঁছাবার প্রায় 1 ক্রোশ আগে চূড়ামণি হঠাৎ বেশ স্বাভাবিক হয়ে উঠল। নেশার ঘোর কেটে যাচ্ছে। অন্যদের হাত ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে সে বলল, এ আমি কোথায় হারিয়ে যাচ্ছি? তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বাতাসি বলল, ঠাকুর, তুমি ফিরে যাচ্ছ তোমার নিজের গ্রামে। তোমার গ্রামের নাম তেঁতুলছড়ি, মনে নেই? চূড়ামণি জিজ্ঞেস করল, সেখানে কি ভালোবাসা আছে? বাতাসি চট করে উত্তর দিতে পারল না। অন্যরাও নিরুত্তর। ভালোবাসার কথা কেউ জানে না। চূড়ামণি গান গেয়ে উঠল, যে দেশে ভালোবাসা নাই সে দেশে বাসা নাই আমার। আমি তেঁতুলছড়ি গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম, কেন জানিস?
সেখানে কেউ কারুকে ভালোবাসে না। বাতাসে চূড়ামণির হাত ধরে সকাতরে বলল, চূড়ামণি ঠাকুর, আমাদের বড় বিপদ, তুমি আমাদের বাঁচাও, তোমাকে সবাই ভালোবাসবে। চূড়ামণি আকাশের দিকে আঙুল তুলে চেঁচিয়ে বলল, তুমি ওই কে কাকে বাঁচায়, কে কাকে মারে, মানুষ নিজেকেই নিজে মারে, নিজেকেই নিজে বাঁচায়। বাতাসে এবার হাঁটু গেড়ে চূড়ামণির পা চেপে ধরল। চূড়ামণির এক দৃষ্টে চেয়ে রইল তার দিকে। আবার তার চোখ ছলছল করে আসছে, তার মুখে কথা নেই। সন্ধ্যের আকাশ জুড়ে কালি কালি মেঘ, অদৃশ্য হয়ে যাচ্ছে গাছপালা, বাঁশবনে শোনা যাচ্ছে শেয়ালের রা। চূড়ামণি একটুক্ষণ স্থির হয়ে থেকে কাতর ভাবে বলল, আমার শরীরের ত্যাগ কমে গেছে, তোরা একটু একটু ভালোবাসা দিলে যদি শক্তি ফিরে পাই, দিবি? তোরা ভালোবাসা দিবি? বাতাসে বলল, আমার বুকে যত ভালোবাসা আছে আমি সব তোমায় দেব। গঙ্গাধর, কামাল, মানিকচন্দ্র, সৈফুদ্দিনেরাও বলল, হ্যাঁ দেব, হ্যাঁ ঠাকুর দেব। চূড়ামণি হাত বাড়িয়ে বলল, দে, তবে ভালোবাসা দে। এমন ভাবে কি ভালোবাসা দেওয়া যায়? মুখ চাওয়াচাই করতে লাগলো সকলে। চূড়ামণি এগিয়ে গিয়ে একটা বাঁশ ঝাড়ের সামনে দাঁড়ালো। একটা বাঁশ ধরে টানাটানি করে বলল, দেখ, বুড়ো হয়ে গেছি, হাড় ঝুনো হয়ে গেছে, শরীরে বল নাই, তোরা ভালোবাসা দে, তবে যদি মনের বল ফিরে পায়, তোরা আমার গায়ে হাত বুলা। তখন সবাই চূড়ামণিকে ঘিরে তার গায়ে হাত বুলাতে লাগলো। বাতাসে তার মুখখানা ঘষতে লাগলো চূড়ামণির পিঠে। আস্তে আস্তে যেন চূড়ামণির শরীর সোজা হয়ে যেতে লাগলো। খুলে গেল চুলের জট, চাপা পড়ে গেল হাতের শিরা উপশিরা, চক্ষে ফুটে উঠল জ্যোতি। চূড়ামণি হুংকার দিল, তুমি ওই, তুমি ওই। তারপর এক টানে সে পট করে তুলে ফেলল একটা মস্ত বড় বাঁশ। তাই দেখে বাতাসে আর গঙ্গাধর আর কামালরা কাঁদতে লাগলো ঝরঝর করে। তাদের ভালোবাসার যে এত জোর, তা তারা নিজেরাই জানতো না এতদিন। চূড়ামণি বাঁশটাকে মাটিতে ফেলে উল্টো দিকে ফিরে দুহাতে জোর করে বলল, আমার গুরু কানা ফকির, তিনি সব দেখতে পান, তিনিও কাঁদছেন তোদের জন্য। বাবা, তুমি আর কেঁদো না, এরাই এখন আমায় সামাল দেবে। আবার খানিক দূরে যাওয়ার পর চূড়ামণি দাঁড়িয়ে পড়ে বলল, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, কে আমাকে খেতে দেবে? বাতাসি বলল, ঠাকুর, আর মাত্র 2 ক্রোশ পথ, তুমি গ্রামে গেলে সবাই তোমাকে খাবার দেবে। চূড়ামণি বিহ্বল ভাবে বলল, সবাই আমাকে খাবার দেবে বলিস কি? বাতাসি আর তার সঙ্গীরা একসঙ্গে বলল, হ্যাঁ ঠাকুর, দেবে। চূড়ামণি বলল, আমি যে অনেক খাই, তুমি যত চাও সব দেবে, তুমি পেট ভরে খেও। সত্যি দেবে? শেষে কথা ফিরাবি না তো? ওরা গ্রামে পৌঁছাবার পর এমন হইচই পড়ে গেল যে এদিক ওদিকের গ্রামের লোক ভাবল ডাকাত এসেছে বুঝি। ভিড় ঠেলে ঠুলে একেবারে সামনে এসে চিরু বৈরাগী বলল, হ্যাঁ, এই তো সেই মানুষ। বাতাসে অত দূর থেকে ধরে এনেছে, অসাধ্য সাধন করেছে মেয়েটা। কিন্তু অনেকে মানতে চায় না, অনেকের চোখেই সন্দেহ। এই কি সেই অজেয় বীর চূড়ামণি? এর মাথার চুল পাকা, খসখসে বুড়ো, এরকম নেশাখোর চেহারার মানুষ তো যে কোনো শ্মশান ঘাটে দেখতে পাওয়া যায়। তাদের চোখে চূড়ামণির চেহারা হবে নবকার্তিকের মতন। কোথায় সে কপাট বুক, কোথায় সে চোখের দীপ্তি? 25 বছর আগে যে উধাও হয়ে গেছে, সে কি আর ফিরে আসতে পারে? তবু কেউ কেউ বলল, হ্যাঁ, এই সেই। অন্যরা প্রতিবাদ করে ওঠে। ঘর থেকে মেয়েরা ছুটে ছুটে এসে ওই বুড়োকে দেখে থমকে যায়। হতাশায় তারা মুখ ঝুলে পড়ে। প্রতিবাদের সংখ্যা বাড়তে থাকে ক্রমেই।
বাতাসে আর তার সঙ্গীরা আসার পথে যা যা অদ্ভুত ঘটনা দেখেছে তা বলে বলে যেতেই হা হা করে হেসে উঠে অনেকেই। এই অপদার্থটা এক পুকুর জল শুষে খেয়েছে, একটা আস্ত তালতা বাঁশ উপড়ে তুলেছে। গাঁজাখুরি গল্প বানানোর আর জায়গা পাওনি? এই লোকটা তো গাঁজাখোর বটেই। বাতাসিরাও কি গাঁজা টেনে এসেছে কানা ফকিরের আখড়া থেকে? চূড়ামণি কোনো কথা বলে না, কোনো সাড়া শব্দ করে না, ঠায় বসে থাকে অশোকতলার চাতালে। ক্রমে সে যেন বেশি বুড়ো হয়ে যাচ্ছে। হইচই চরমে উঠতে সে একপাশে ঢলে পড়ল। অজ্ঞান হলো না মরেই গেল তা বোঝা গেল না। চূড়ামণিকে গড়িয়ে পড়ে যেতে দেখে এক নিমেষে থেমে গেল গোলমাল। সবাই থমকে গেছে। বাতাসের মা কাঁদুনি ছুটে এসে চূড়ামণির বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে উঠল। ওগো, তোমরা ওকে মেরে ফেললে? মানুষটা একদিন বাদে ফিরে এলো, তাকে তোমরা কিছু কেউ দিলে না? বাতাসের মনে পড়ল মানুষটা বলেছিল খিদে পেয়েছে। চিরুবৈরাগী বলল, ওর নাম ধরে ডাকো, ওকে ডাকলেও ও জেগে ওঠে। বাতাসেরও সেই কথাই মনে হলো। কানা ফকিরের আশ্রমে নাম শুনেই চূড়ামণি উঠে বসেছিল। সে চূড়ামণির কানের কাছে মুখ নিয়ে ডাকল, চূড়ামণি ঠাকুর, চূড়ামণি ঠাকুর, ফিরে এসো, ফিরে এসো। আরো অনেকে সেই নাম ধরে চেঁচিয়ে উঠল। চিরুবৈরাগী দু হাত তুলে সকলকে উদ্দেশ্য করে বলল, সবাই ডাকো, সবাই ডাকো, জোরে, আরো জোরে। দেখাই যাক না কি হয়, দেখাই যাক না কি হয়। এই ভেবে যারা অবিশ্বাসী তারাও গলা মেলালো। যখন আর একজনও বাকি রইল না, সবাই সমস্বরে ডাকছে, তখন চোখ মেলল চূড়ামণি। আস্তে আস্তে উঠে বসে বলল, আমায় ডাকছিলে কেন গো? আমি তো দিব্যি ফিরে যাচ্ছিলুম, কেন ডেকে আনলে? চিরুবৈরাগী বলল, মানুষটা একদিন বাদে গ্রামে ফিরল, তোমরা কেউ ওকে একটু খেতে টেতে দেবে না? অন্তত একটু জল মিষ্টি দাও। বাতাসি বলল, চূড়ামণি ঠাকুর, তুমি আমাদের বাড়ি চলো, আমি তোমাকে ভাত রেঁধে খাওয়াবো। চূড়ামণি বাতাসের চোখের দিকে তাকিয়ে তারপর মুখ ফিরিয়ে সমস্ত মানুষদের দেখল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি খাওয়াবে? তবে যে বলেছিলে গ্রামের সব মানুষ আমায় খাওয়াবে। বাতাসির মা কাঁদুনি বলল, আমরা কাঠ কুড়ুনি, তবু তোমায় পেট ভরা ভাত দিতে পারবো, চলো ঠাকুর। চূড়ামণি তবু বাতাসিকে জিজ্ঞেস করল, তুমি যে বলেছিলে গ্রামের সব মানুষ খাওয়াবে, তুমি কথা রাখলে না? তারপর অবুঝ শিশুর মতন মাথা নেড়ে নেড়ে সে বলতে লাগলো, না, আমি খাবো না, সবাই মিলে আমায় না খাওয়ালে আমি খাবো না। সবাই অবাক। একটা মানুষের জন্য সব বাড়িতে রান্না হবে নাকি? এ কি মানুষ নাকি রাক্ষস? চিরুবৈরাগী বলল, আরে না না চূড়ামণি ঠাকুর, সে কথা বলেনি। তোমরা সব বাড়ি থেকে 5 দানা করে চাল ডাল দাও, তারপর সেই চাল একত্র করে একজনকেও ফুটিয়ে দিক, তাহলেই সবাই মিলে খাওয়ানো হবে। একটা মাটির সরা নিয়ে বাতাসি আর অন্য ছেলেরা ঘুরল সব বাড়ি বাড়ি। গ্রাম শেষ করে ঘুরে আসার পরেও সেই সরা অর্ধেক ভরল না। বাতাসি সেই সরাটা এনে চিরুবৈরাগীর সামনে এসে খুব দুঃখী গলায় বলল, এইটুকু চালে কি এত বড় মানুষটার পেট ভরবে? তুমি কেন মাত্র 5 দানা করে বললে? সেই কথা শুনে চূড়ামণি মিটিমিটি হেসে চিরুবৈরাগীর দিকে তাকালো। চিরুবৈরাগী কপাল চাপড়ে বলল, ওরে, ভিক্ষের তণ্ডুল আমি ভালোই চিনি। সবাই 5 দানা দেয়নি, কেউ কেউ দিয়েছে 3 দানা, কেউ কেউ দিয়েছে 2 দানা, কেউ কেউ দিয়েছে ভুসি। যে গ্রামের মানুষ এত তচঞ্চক হয়, সে গ্রামের মানুষকে ডাকাতে মারবে না তো কি? তখন লজ্জা পেয়ে আরো অনেকে 2-3 দানা করে চাল এগিয়ে দিয়ে গেল। শুধু 3 জন এসে বলল, আমাদের ঘরে 1 দানাও চাল নেই ঠাকুর, দোষ দিও না, ইচ্ছে থাকলেও দেওয়ার সাধ্য নেই, আর একদিন দেব। বাতাসে ভাত ফুটিয়ে এনে কলা পাতায় বেড়ে দিল, সঙ্গে একটু নুন, 2টি লঙ্কা। সেই ভাতেই অমৃতের মতন খেলো চূড়ামণি। তৃপ্তির সঙ্গে বলল,
আহ, চিরবৈরাগী বলল, ঠাকুর এবার তুমি একটু শোও, আজকে রাতটা ঘুমিয়ে নাও, কত দূর থেকে এসেছো, কাল সব কথা শুনো। কিন্তু বিশ্রামের সময় পাওয়া গেল না। কয়েকজন ছুটতে ছুটতে এসে আছড়ে পড়ল, আসছে আসছে, নদীর ওপারে মাঠে ধুলোর ঝড় এসেছে, ডাকাতরা আসছে। সবাই এক দৃষ্টে তাকালো চূড়ামণির দিকে। এইবার আসল না নকল তার প্রমাণ দাও, দেখি তোমার কেমন মুরদ। বাতাসে ব্যাকুল ভাবে বলল, ঠাকুর ওঠো, ডাকাতরা আসছে। চূড়ামণির মুখে ভয়ের ছায়া, শরীরটা যেন কুঁকড়ে যাচ্ছে, সে মাটিতে মিশে যেতে চায়। বাতাসে তার হাত ধরে টেনে বলল, ঠাকুর ওঠো, নদী পেরিয়ে ওরা এক্ষুনি এসে পড়বে। চূড়ামণি কাতর ভাবে বলল, আমি ঠাকুর নই, আমি শুধু চূড়ামণি, আমি কি করে পারবো অতগুলো ডাকাতের সঙ্গে, আমার যে শরীরের সার শক্তি নেই, আমাকে তোমরা ভালোবাসা দাও। বাতাসে অমনি উন্মাদিনীর মতন সকলের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ওগো তোমরা সবাই এসো, চূড়ামণি ঠাকুরকে ভালোবেসে ছুঁয়ে দাও, হাত বুলিয়ে দাও। ডাকাতরা এসে পড়ল, তাই বলে আর দ্বিধা করার সময় নেই। সবাই ছুটে এসে হাত বুলিয়ে দিতে লাগলো চূড়ামণির গায়ে, মাথায়। চূড়ামণি বলতে লাগলো, আরো দাও, আরো ভালোবাসো, ভালোবাসায় আমার মন ভরে না, আরো দাও, আরো দাও। বাতাসে চুমু দিতে লাগলো চূড়ামণির সারা শরীরে। তার দেখা দেখি অন্য মেয়েরাও, সে কি ব্যাকুলতা, যেন মাঝখানে চূড়ামণি নেই, সবাই সবাইকে চুমু দিচ্ছে। হঠাৎ গা ঝাড়া দিয়ে সবাইকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো চূড়ামণি, দুদিকে দুহাত ছড়িয়ে বলল, এবার আমি বল পেয়েছি, আর ভয় নেই। সকলেই দেখল, চোখের নিমেষে যেন রূপান্তর হয়েছে চূড়ামণির, তার শরীর ঝকঝক করছে তেজে, তার ম্লান মুখে ফুটে উঠেছে হাসি, সেরকম হাসি আগে কেউ কখনো দেখেনি। তার বুক যেন লোহার কপাট, আর দুই হাত যেন মুদগর, মাথার চুল তো পাকা নয়, ধুলোবালি মাখা। চূড়ামণি বলল, আমার অস্ত্র কই? ডাকাতদের কাছে কত মারাত্মক অস্ত্র থাকে, তাদের বিরুদ্ধে চূড়ামণি একা খালি হাতে দাঁড়াবে কি করে? একটা অস্ত্র তো নিশ্চয়ই চাই, কিন্তু এ গ্রামে লাঠি সোঁটা ছাড়া আর বিশেষ কিছু নেই, শুধু রতনমণির কাছে একটা রামদা, সে সেটাই এনে দিল। চূড়ামণি বলল, শুধু হতে হবে না, সকলের কাছ থেকে কিছু কিছু চাই, আর যদি কিছু না দিতে পারো তো প্রত্যেক মাথা থেকে এক গছা করে চুল আমাকে ছিঁড়ে দাও। সবাই পটপট করে ছিঁড়তে লাগলো মাথার চুল। বাতাসে নিজের চুল ছিঁড়তে যেতেই কেঁপে উঠল তাদের সারা শরীর। এই লোকটা পারবে তো? ডাকাতরা এসে যদি এক কোপের মাথাটা কেটে ফেলে? সে ফিসফিস করে বলল, ঠাকুর তুমি পালাও, তুমি পালাও, তুমি ডাকাতদের সামনে যেও না। ডাকাতরা নদী পেরিয়ে এসেছে, কপাকপ শোনা যাচ্ছে ঘোড়ার পায়ের শব্দ। অন্য সবাই ভয়ে পালাচ্ছে ঘর বাড়ি ছেড়ে মাঠের দিকে। চূড়ামণি বলল, এখন আর কোথায় পালাবো, আর যে উপায় নেই। বাতাসে বলল, তুমি কি পারবে ওদের সঙ্গে? একলা কি কেউ পারে? ওরা তোমায় ছাড়বে না ঠাকুর, ছাড়বে না। চূড়ামণি বলল, পালালেই গ্রামের লোক কি আমায় ছাড়বে? আর যদি বা ডাকাতদের সঙ্গে পারি, কিন্তু তারপর আমার কি হবে? আমার ভয় করছে কিসের জন্য জানিস? তারপর আর আমি মানুষ থাকবো না। বাতাসি, আমার খুব মানুষ হয়ে থাকতে ইচ্ছে করে। বাতাসি বলল, তুমি মানুষ থাকবে না তো কি হবে? চূড়ামণি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মাটি, মাটি। মূল রাস্তার ওপরে এসে গেছে ডাকাতেরা। চূড়ামণি দৌড়ে মাঝ রাস্তায় বুক চিতিয়ে দাঁড়িয়ে হুঙ্কার দিল, তুমি ওই! এই প্রথম দুর্ধর্ষ ডাকাতদের দল থমকে গেল। পরপর 6 জন ঘোড়সওয়ার, তাদের সারা শরীর কালো কাপড়ে ঢাকা, তাদের মুখও দেখা যায় না, তাদের 3 জনের হাতে জ্বলন্ত মশাল। চূড়ামণি নিজের মাথা থেকে একটা চুল ছিঁড়ে
হাতের চুলের ডেলাটার সঙ্গে মেশালো। তারপর সেই ডেলা মাটিতে ছুঁড়ে দিয়ে বলল, আগে তোরা এইটা কাট, তারপর আমার মাথা কাটবি। একজন ঘোড়সওয়ার ঘোড়া থেকে নেমে এগিয়ে এলো, তার হাতে খোলা তরোয়ার। সে চুলের গোছাটা কাটার জন্য তলোয়ার তুলতেই অট্টহাসি করে উঠল চূড়ামণি। সে হাসিতে যেন মেঘের গর্জন, সে হাসিতে সমুদ্রের ঢেউ। তলোয়ারের প্রচণ্ড কোপে সেই চুলের গোছার একটাও চুল কাটল না। ডাকাতের সর্দারটি পরপর 3টে কোপ লাগালো। চতুর্থ কোপে 2 টুকরো হয়ে গেল তার তলোয়ার। চূড়ামণি আবার হেসে উঠে বলল, আর একটা অস্ত্র আন, এবারে আমার মাথায় একটা কোপ মেরে দেখ কি হয়। ডাকাতদের সর্দার ভাঙা তলোয়ারটা ছুঁড়ে ফেলে দিয়ে চূড়ামণির সামনে হাঁটু গেড়ে বসে কম্পিত গলায় বলল, ঠাকুর, আমরা অনেক পাপ করেছি, তুমি আমাদের কি শাস্তি দেবে দাও, আমরা তোমারই অপেক্ষায় ছিলাম এতদিন। চূড়ামণি তার ডান পাটা তুলে ডাকাত সর্দারের মাথার উপরে রাখল। অন্য ডাকাতরা ঘোড়া থেকে নেমে হাত জড়ো করে দাঁড়িয়ে রইল দূরে। চূড়ামণি আর ডাকাত সর্দার সেই একই জায়গায় একই ভঙ্গিতে স্থির হয়ে রইল। আস্তে আস্তে তাদের দুজনেরই শরীর থেকে খসে খসে যেতে লাগলো মাংস। তাদের হাড়ের খাঁচাটা হয়ে গেল কঞ্চির, তার উপর লাগলো মাটি আর রং। যারা ভয় পেয়ে দূরে পালিয়ে গিয়েছিল তারা ফিরে এলো কাছে, এসে গোল হয়ে দাঁড়ালো। কেউ কেউ উচ্চারণ করতে লাগলো দোয়া, কেউ কেউ নিয়ে এলো ফুল আর বেলপাতা। শুধু বাতাসে ভাসলো নয়ন জলে। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা চূড়ামণি উপাখ্যান গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।